চ্যাপ্টার 11 হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন। এই চ্যাপ্টারটা আমরা পড়ার চেষ্টা করব, দেখবো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কি কি লাগে। আমি তোমাকে আগে দেখাই দিই যে বইতে ভাইয়া কি কি লাগবে, মানে বইটা তুমি কিভাবে দাগাবো। চ্যাপ্টার 11 সরাসরি চলে যাই। দেখো এই চ্যাপ্টারে তুমি শুধুমাত্র যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু অংশটুকু দাগানোর চেষ্টা করবা। যেমন এখানে দেখো ভাইয়া যে গ্রেগর জোহার মেন্ডেলের নামটা, আর গ্রেগর জোহার মেন্ডেল অস্ট্রিয়াভাষী এবং ধর্মযাজক ছিল, এতটুকু না জানলেও হয়, বাট তারপরও মেইন আমাদের দাগানো অংশটুকু যে 34 প্রকার মটরশুঁটি আছে, এতটুকু হচ্ছে মেইন অংশ। তারপর তুমি যদি পরের পেজে চলে যাও, এখানে দেখো এখানে যে তিনজন বিজ্ঞানীর নাম দেওয়া আছে, হিগোডেভিস, কার্ল কারেন্স আর হচ্ছে এরিক স্টেমেক। এই তিনজন বিজ্ঞানীর নাম শুধু পড়লেই তোমার এখান থেকে এতটুকু আমাদের জানা হয়ে যাবে। তারপর হচ্ছে মেইনলি মেন্ডেলকে বলে বংশগতির বিদ্যা, বংশগতির জনক। এই টাইপের এইভাবে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য জাস্ট দেখে যাবো যে কি টাইপের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ওইভাবে পড়ার চেষ্টা করবা। তো তো চলো সরাসরি আমার বইতে যেভাবে দাগানো বা যেভাবে পড়েছিলাম ওইভাবে আমি সরাসরি তোমাকে দেখাই, ক্লাসে সরাসরি চলে যাই, তারপর আবার বইতে ফিরে আসবো যে আসলেই সবকিছু দাগানো হয়েছে কিনা বা সবকিছু পড়া হয়েছে কিনা আলটিমেটলি। যারা ফেসবুক থেকে দেখতেছো তাদের বলে রাখি, এই রেকর্ডেডটা তুমি যদি না দেখতে পারো আমাদের ইউটিউবে দেখতে পারো, রেকর্ডেডটা ইউটিউবের মধ্যে থাকবেই। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা তো জানোই। ওকে, সবকিছু কি ক্লিয়ারলি শোনা যায় তোমাকে? ওকে, আসো চলো সরাসরি আমরা পড়ায় চলে যাই। এখানে এখানে দেখো জিনতত্ত্ব বিবর্তনে এইখানে প্রথম লাইনটা, এই লাইনটা একটু দেখানোর চেষ্টা করবে যে প্রক্রিয়ায় পিতামাতার আকার আকৃতি, চেহারা, দেহের গঠন এবং তোমার শারীরবৃত্তীয় আচরণ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় এটি বংশানুক্রমিক ভাবে সন্তানাদি দেহে সঞ্চালিত হয়, এটাকে বলা হেরিডিটি অথবা বংশগতি। এই কথাটা মাথায় রাখবা, মানে এই অংশটুকু, এই কথাটা হেরিডিটি অংশ। ওকে, দেন আমরা নিচে চলে যাই। নিচে এখানে নিচে কিছু নাই। তারপর দেখো উইলিয়াম বেটসন, এই কথাটুকু দেখাবা। উইলিয়াম বেটসনকে বলা হয় বংশগতিবিদ্যা প্রথম যে জেনেটিক শব্দটি প্রচলন করেছিলেন। তারপর এখান থেকে আর কিছু নাই। তারপর নিচে জিনতত্ত্বের প্রয়োজনীয়তা কি, এখান থেকে এতটুকু কিছু ইম্পর্টেন্ট না, এগুলা কোনো কিছু দাগাবা না, কাটা। তারপর নিচে দেখবো গ্রেগর জোহার মেন্ডেল আধুনিক জিনতত্ত্ব যে মডেলটা আছে, আধুনিক জিনতত্ত্বের জনক বলে গ্রেগর জোহার মেন্ডেল। ওই যে বললাম তো জিনতত্ত্বের জনক, এতটুকু জানলেই হবে। আর উনি মটরশুঁটি নিয়ে আলোচনা করছেন, মানে মটরশুঁটি গাছের ভিতরে গবেষণা করছেন। আর তার সূত্রকে বলেন মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজম। তারপর আরেকটু নিচে আসো, যে 34 প্রকার মটরশুঁটি নিয়ে আলোচনা করছেন। মটরশুঁটি যে বৈজ্ঞানিক নামটা দেখো কি, পিসাম সেটিভাম। আর উনি মেইনলি মটরশুঁটি 34 প্রকারের মটরশুঁটি নিয়ে আলোচনা করছেন, বাট মটরশুঁটি ক্রোমোজোম সংখ্যা কত এটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, তার আগে এখানে একটা কথা আছে, দেখো যে তার পরীক্ষাগুলা কাগজপত্র ব্রুন ন্যাচারাল হিস্ট্রি অফ সোসাইটি এখানে জমা দেয়, এটা একটু মাথায় রেখো, বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট মাথায় রেখো। তারপর আরো যে এই যে তার যে এই গবেষণাগুলা তিনজন বিজ্ঞানী আলোচনা করছে, তার তিনজন বিজ্ঞানীর নাম পড়তে পারো, হিগো ডে ভ্রিস, কার্ল কারেন্স এবং এরিক শেমেক। তারপর এখানে বংশগতির জনক কে, তাহলে বংশগতিবিদ্যার জনক হচ্ছে বিজ্ঞানী গ্রেগর জোহার মেন্ডেল, ফাদার অফ জেনেটিক্স, মেন্ডেলীয় ইনহেরিটেন্স। এদিকে চলে আসো। মেন্ডেল যে মটরশুঁটি নিয়ে আলোচনা করছেন বা মটরশুঁটি গাছের কেন দরকার ছিল, মটরশুঁটি গাছের দরকার ছিল কারণ এটা স্বপরাগী। এরা তোমার দেখো এগুলা মেইনলি হোমোজাইগাস ছিল। তারপর সম্পূর্ণ প্রকট বা ডমিনেন্ট ছিল, 7 জোড়া ক্রোমোজোম সংখ্যা, ডিপ্লয়েড কোষে 7 জোড়া ক্রোমোজোম সংখ্যা ছিল।
আর মেন্ডেলের যে 7 জোড়া চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিল সেগুলো ভিন্ন ভিন্ন ক্রোমোজোম উপস্থিত হলেও তাদের সাধারণত ঝামেলা ঘটেনি, এই যে লিঙ্কের ঝামেলা ঘটেনি, এই কথাটুকু মাথায় রাখবা। দেন তোমার এখান থেকে 7 নম্বর পয়েন্ট 8 নম্বর পয়েন্ট এটাই বেশি ইম্পর্টেন্ট। নিচে চলে এসো, যে বিভিন্ন প্রকারের শব্দের কথাবার্তা, যে ফ্যাক্টর বা জিন কি, এখান থেকে জাস্ট প্রথম লাইনগুলো পড়ে যাওয়া। মেডিকেলের জন্য এতটাও ইম্পর্টেন্ট না, জাস্ট প্রথম লাইনগুলো, ফ্যাক্টর বা জিন জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে একককে বলা হয় জিন, এতটুকু। দেন নিচে আগাবা লোকাস। লোকাস জিনিসটাকে যে যে নির্দিষ্ট স্থানে যে ক্রোমোজোমটা অবস্থান করতেছে সেটাকে বলে লোকাস। এখানে আর কিছু নাই, যে নির্দিষ্ট জিনের অ্যালিলগুলো সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে। এই লাইনটা একটু দেখাবা, যে অ্যালিলগুলো সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থান করে। তারপরে অ্যালিল বা অ্যালিলোমর্ফে চলে আসো। অ্যালিলোমর্ফ সমসংস্থ ক্রোমোজোমের জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটি অপরটির অ্যালিল। এই লাইনটা প্রথমে জাস্ট পড়ে রাখবা। তারপরে হোমোজাইগাস। হোমোজাইগাস হচ্ছে যেটা হচ্ছে দুইটা এলিল যদি সমপ্রকৃতির হয়। হেটেরোজাইগাসের পর বা দুইটা এলিল যদি বিপরীত ভিন্ন আকৃতির হয়, অসম আকৃতির হয়, হেটেরোজাইগাস। এটা ওয়ার্ড পড়ে রাখলেই হবে। তারপরে চলে আসো এখানে প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য দুইটা হোমোজাইগাস জীবের মধ্যে, এলা সবই এসএসসি তে পড়ছো, যেহেতু আমি শুধু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য বলতেছি ভাইয়া, জাস্ট শুনে যাও। যে প্রকট বৈশিষ্ট্যের মধ্যে হোমোজাইগাস জীবের মধ্যে প্রথমে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, F1 যে হেটারোজাইগাস জীবের যে বৈশিষ্ট্য প্রকাশ পাবে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, যেটা প্রকাশ পাবে আর কি। যেমন লম্বা আর খাটো, এই দুইটার মধ্যে লম্বা যদি প্রকাশ পায় তাহলে লম্বাটা হচ্ছে এখানে প্রকট বৈশিষ্ট্য। তারপর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, হেটারোজাইগাস জীবের দুইটি বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপাদান একত্রে থাকলেও একটি মাত্র বৈশিষ্ট্য প্রকাশ পায় এবং অন্যটি অপ্রকাশিত থাকে। জীবের অপ্রকাশিত যে বৈশিষ্ট্য সেটাকে বলবো আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর যেটা প্রকাশ পাবে সেটাকে বলবো প্রকট বৈশিষ্ট্য। এই কয়টা কথা মাথায় রাখবো। তারপর আসলে জিনোটাইপের মধ্যে, জিনোটাইপ হচ্ছে জিনযুগলের গঠনকে বলা হয় জিনোটাইপ। শুধু এতটুকু পড়বা, এইচএস এর জন্য হয়তো পুরো সবকিছু পড়ছো, বাট আমাদের মেডিকেল ইনস্টিটিউটে যদি এতটুকু পড়লে হবে। হোয়াট ইজ ফিনোটাইপ, জীবের যে বাহ্যিক লক্ষণ, ফিনোটাইপ শেষ। তারপরে প্যারেন্টাল জেনারেশন, এগুলা কিছু লাগবে না। তারপরে আসো এক সংকর বা মনোহাইব্রিড ক্রস, এই পয়েন্টে চলে আসো, যে একজোড়া বিপরীত ধর্মের বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে সংকরায়ন ঘটানো হয় সেটাকে বলবো এক সংকরায়ন বা মনোহাইব্রিড ক্রস। যেখানে দেখো এক জোড়া কথাটা পাবা, মানে দুইটা বিপরীত ধর্মের বৈশিষ্ট্য, আর কিছু না, দুইটা বিপরীত ধর্মের যদি বৈশিষ্ট্য পাও সেটাকে বলবা মনোহাইব্রিড ক্রস। তারপর নিচের দিকে আসবে ডায়াহাইব্রিড ক্রস, এখানে দুই জোড়া বিপরীত ধর্মের বৈশিষ্ট্য, এই ওয়ার্ডটা যদি পাও তাহলে আমাদের এটা ডায়াহাইব্রিড ক্রস। এখান থেকে আর বিস্তারিত লাগবে না, ইজি, শেষ। এতটুকু জানলে আমাদের মোর দেন এনাফ, বুঝছো? বিস্তারিত মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তোমার শুধু এতটুকু মাথায় রাখলেই এনাফ। তারপর আসো এদিকে, যে টেস্ট ক্রস। টেস্ট ক্রসের মধ্যে কোন লাইনটা পড়বা? এই যে প্রথম লাইনটুকু, প্রথম লাইনটা, যে এটা কি হেটারোজাইগাস নাকি হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস তা জানার জন্য এই ওয়ার্ডটুকু যদি তুমি প্রশ্নে পাও তাহলে অ্যান্সার দাগা দিবা টেস্ট ক্রস। আর মুখস্থ করার কিছু নাই ভাইয়া। তারপর এইখানে টেস্ট ক্রসের আরেকটা কোশ্চেন আসে, টেস্ট ক্রসের অনুপাত কত? অনুপাত হচ্ছে 1:1। তারপর নিচে আসো, যে ব্যাক ক্রস। ব্যাক ক্রসের মধ্যে কি পড়বা? যে F1 জনুর হেটারোজাইগাস জীবের মধ্যে মাতৃ বংশীয় এক সদস্যের সঙ্গে সংকরায়ন। ওকে, তাহলে F1 জনুর এই লাইনটা একটু পড়ে রাখলে ভালো হয়। F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে মাতৃ বংশীয় এক সদস্যের সাথে সংকরায়ন। তারপরে জিনোমে যাবা। জিনোম হচ্ছে জিন, ক্রোমোজোমের যে বিদ্যমান জিনের সমষ্টি। এখানে দেখো ভাই, জিনের যে সমষ্টি, এই ওয়ার্ডটুকু যদি তুমি পাও তাহলেই এটা হবে জিনোম, দ্যাটস ইট, আর কিছু না। জিনের সমষ্টি ওয়ার্ডটুকু মাথায় রাখলেই হবে, তাহলে আশা করি এতটুকু পারবা। তারপর নিচে আসো, নিচের মধ্যে কার্ল কারেন্স বিজ্ঞানী, পরবর্তীতে কার্ল কারেন্স অনেক কিছু করছে, তাহলে এগুলা এত কিছু লাগবে না। এই প্রথম সূত্র এখানে আসো, সংকরণ জীবের বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। এখানে এই যে পাশাপাশি অবস্থান করে প্রথম সূত্রে, আর পরস্পর পৃথক পৃথক হয়ে ভিন্ন জনন কোষে প্রবেশ করে। এই কয়টা কথা মাথায় রাখো। একে বলা হয় মনোহাইব্রিড সূত্র বা মনোহাইব্রিড ক্রস, যেটাকে আরেকটা নাম হচ্ছে বিশুদ্ধতা সূত্র অথবা পৃথকীকরণ সূত্র। তুমি যদি একটা সংজ্ঞার মধ্যে এই পৃথক হয়ে এই ওয়ার্ডটুকু পাও, পাশাপাশি অবস্থান করে এই ওয়ার্ডটুকু পাও, যদি জনন কোষ বিশুদ্ধতা সূত্র এতটুকু ওয়ার্ডটুকু পাও, পৃথকীকরণ সূত্র এতটুকু ওয়ার্ডটুকু পাও, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে প্রথম সূত্র এটা। আর দ্বিতীয় সূত্রের মধ্যে আসবে মেন্ডেলের দ্বিতীয় সূত্র এটা। তৃতীয় সূত্রের মধ্যে আরো দেখো কয়েকটা বৈশিষ্ট্য পাবা। এটাকে বলবো স্বাধীনভাবে মিলনের সূত্র, বন্টনের সূত্র, স্বাধীনভাবে মিলন, বন্টন, এই কয়টা ওয়ার্ড এলা ভুলে যাবা। তাহলে তার জন্য মনে রাখবে কিভাবে,
এটা মানে এখান থেকে কি ইম্পর্টেন্ট মেডিকেল অ্যাডমিশন সেখান থেকে আসবে যে প্রথম সূত্রের আরেক নাম কি, দ্বিতীয় সূত্রের আরেক নাম কি, প্রথম সূত্র কাকে বলে, দ্বিতীয় সূত্র কাকে বলে, কাকে বলে এটা আসবে না। দেখো এত বড় প্রশ্ন আসবে না যে এটা দিয়ে বলবে যে এটা কি দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র তুমি বুঝে যাবে যে এটা দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, আর ওইখানে দেখো এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য, জীবের বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো, যেখানে এক জোড়া বৈশিষ্ট্য থাকবে। ওকে, তাহলে এটা তুমি দেখলে বুঝতে পারবা ভাইয়া। তারপরে তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্যের মধ্যে পড়বা এটা স্বাধীনভাবে মিলনের সূত্র বা বন্টনের সূত্র। এটা ভুলে যাবা দেখে একটা ট্রিক্স লেখাই দেই। দেখো দ্বিতীয় সূত্রই মনে করবা যে সবকিছু, লিখবা এইভাবে যে দ্বিতীয় সূত্রই সব। এখানে সতে কি, সতে স্বাধীনভাবে মিলনের সূত্র, আর বতে কি, বতে হচ্ছে বন্টনের সূত্র। দেখো তো পারা যায় কিনা, একটা বন্টনের সূত্র একটা স্বাধীনভাবে মিলনের সূত্র। আশা করা যায় যে পারা যাবে। আইশাত ইজ ওয়াচিং। হ্যাঁ ভাইয়া, অনেকে কমেন্ট করতেছো, বাট কোনো লেজিট কমেন্ট থাকলে কই, ওকে লেজিট কমেন্ট থাকলে ফেসবুকে কমেন্ট করলে আমি দেখতেছি কমেন্টগুলো সামনে আছে, লেজিট কমেন্ট থাকলে আমাকে কইরো, সমস্যা নেই। তারপর প্রথম সূত্রের ব্যাখ্যা। দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এই ব্যাখ্যা টেক্কা এগুলা কিচ্ছু জানা দরকার নেই। তুমি যদি, আমি তোমাকে সত্যি কথা বলি, তুমি যদি এই মোনোহাইব্রিড ক্রস এটা নাও বুঝো, কিন্তু তুমি যদি অ্যান্সার করতে পারো যে এই লাইনটা দিয়ে যদি তোমাকে বলে যে এক জোড়া, এই যে এই লাইনটুকু দিয়ে যদি তোমাকে বলে যে এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের উপরে যে সংকরণ, এটাকে কি বলে, তুমি যদি এটা মুখস্থ করে যাও, এই এক জোড়া ওয়ার্ডটুকু যদি দেখা যাও অ্যাটলিস্ট, তুমি যদি সাপোজ এটা বুঝো না কিছু, এক সংকরণ কি দ্বি সংকরণ এগুলো কিচ্ছু বুঝো না, তুমি এইচএসসি সাপোজ পড়োই নেই, তারপরেও এটা যদি অ্যান্সার করতে পারো তোমার কি 1 মার্ক আসবে না? তুমি তুমি মানে বিষয়টা তো বোঝার চেষ্টা করো। মেডিকেল অ্যাডমিশন টেস্টে কি ওই অবজেক্টিভটা তুমি বুঝছো কিনা এটা ইম্পর্টেন্ট, নাকি ওই এমসিকিউটা পারছো কিনা এটা ইম্পর্টেন্ট, ওই এমসিকিউটা পারছো কিনা এটা ইম্পর্টেন্ট। আর ওটা পারলেই তোমার 1 মার্ক। তুমি বুঝছো দেখে বুঝে ভুল করে আসছো, ওইটা তোমার মার্ক নাই। কিন্তু তুমি না বুঝো, তুমি যদি এখানে অ্যান্সারটা করে আসতে পারো তাহলে ওটা মার্ক। কিন্তু এখন কথা হচ্ছে ভাইয়া আপনি না বুঝার কথা কেন বলতেছেন? কারণ আমি তোমাকে বলি, তুমি যদি এইচএসসির সময়টা ছিল বুঝার, এইচএসসি সময়ের জন্য আমাদের কিন্তু অলরেডি এই চ্যাপ্টারের উপরে ক্লাস ছিলই। ওই ক্লাসটুকু যদি করো তাহলে তো অনেক কিছু বুঝার কিছু অনেক ছিল। বাট মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্লাসে বুঝার জিনিস কম, দাগানোর জিনিস, মুখস্থের জিনিস, টেকনিকের জিনিস বেশি। তুমি যত তাড়াতাড়ি এই কথাটা বুঝার চেষ্টা করবা তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো। আর যদি আর 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 বিলিভ মি ভাইয়া, অনেকগুলা ক্লাস আছে ইউটিউবের মধ্যে, অনেক ক্লাস আছে, এগুলো সবকিছু ধরে ধরে বোঝানোর ক্লাস আছে। ওই ক্লাসগুলো আগে দেখবা, বা ওই ক্লাসগুলো দেখে তুমি আগে বুঝবা যে এই জিনিসগুলো আসলে কি। আমি তোমাকে এখানে এখানে দেখো বুঝাইতে গেলে অনেক ক্লাসটা লেন্দি হয়ে যাবে, 5-6 ঘন্টা হয়ে যাবে। 5-6 ঘন্টা সময় ধরে তো একটা ক্লাস করা যাবে না। যতটুকু মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট এই ক্লাসটা তাদের জন্য যারা এই জিনিসগুলো এইচএস এর জন্য মোটামুটি লেভেল করে পড়ে আসছে, এখন মেডিকেলের জন্য সে পড়বে, মেডিকেলের চান্স পাওয়ার জন্য এই এমসিকিউ গুলো যারা আসবে, এটা ইম্পর্টেন্ট। আশা করি ধরতে পারছো। ওকে আসো তাহলে সামনে যাই, আমরা এগুলো পড়লাম। তাহলে দ্বিতীয় সূত্রে সবতে তাহলে পারবো এটা না, সতে কি বোঝায় বতে কি বোঝায়। ওকে চলে আসো মনোহাইব্রিড ক্রসে। মনোহাইব্রিড ক্রসের অনুপাত কত এটা জানলেই শেষ, খেলা শেষ। মনোহাইব্রিড ক্রসের অনুপাত হচ্ছে 3:1। তারপর তাহলে পৃথকীকরণ সূত্র, মেন্ডেলের প্রথম সূত্র, যে মেডিকেলের জন্য এগুলো বিস্তারিত ব্যাখ্যা কিছু লাগবে না। তাহলে প্রথম সূত্র মেন্ডেলের যে প্রথম সূত্র, সূত্রের শুধু সংখ্যাটা লাগবে, যে জীবের বিপরীত বৈশিষ্ট্য ফ্যাক্টর গুলো মিশ্রিত বা পরিবর্তন না হয়ে এই যে পাশাপাশি ওয়াট্টা বাবা আর পৃথক ওয়াট্টা বাবা, তাহলে হবে এটা প্রথম সূত্রের সংজ্ঞা। ওকে দেখো দেখা যায় কিনা, আমার ছবির জন্য মনে দেখা যাচ্ছে না, সমস্যা নেই, প্রথম সূত্রের সংজ্ঞা। ওকে তারপর নিচে আসো, নিচে এটার অনুপাত কত 3:1, শেষ, এটার কাহিনী শেষ। 3:1, এখানে গিনিপিকের অনেক পেঁচাল, এগুলা লাগবে না। তারপরে দ্বিতীয় সূত্রে আসো, দ্বিতীয় সূত্রে আরেক নাম কি স্বাধীনভাবে মিলনের সূত্র। এতটুকু জানলেই মোর দেন এনাফ, দ্যাটস ইট। স্বাধীনভাবে মিলনের সূত্র হচ্ছে দ্বিতীয় সূত্র, এতটুকু জানলেই হয়েছে। তারপর আসো, আর দ্বিতীয় সূত্রের আরেক নাম কি দ্বিলক্ষণ সংকরায়ন বা ডাই হাইব্রিড ক্রস। আর এখানে ডাই হাইব্রিড ক্রস দুইটা বিপরীত জোড়া বৈশিষ্ট্য থাকবে, এই ওয়ার্ডটা পাইলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তারপরে আরো নিচে আসো, এটার অনুপাত কত 9:3:3:1, এতটুকু জানলেই হবে। দ্বিতীয় সূত্রের অনুপাত কত 9:3:3:1, শেষ। তারপর আসো এখন ব্যতিক্রম গুলো। আচ্ছা মেন্ডেলি দ্বিতীয় সূত্র অনুসরণের গবেষণার ফল, এগুলা হ্যানতেন, এগুলো আমাদের নট নেসেসারি এট অল ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। দেন লেটস মুভ ফরওয়ার্ড। এখানে বংশগতির ক্রোমোজোম তত্ত্বতে চলে আসো। দেখো নিচের দিকে আসবা, বংশগতির ক্রোমোজোম তত্ত্বের ওয়ার্ড আছে, পার্ট আছে। এই যে বংশগতির ক্রোমোজোম তত্ত্ব, দেখো এটা পাইছো কিনা বইতে, বইটা খুলে নিয়ে বসলে ভালো হয়। বংশগতির ক্রোমোজোম তত্ত্বের মধ্যে বিজ্ঞানী যে সাটন এবং বোবেরি, ওনারা দুইজন এই পৃথকভাবে ক্রোমোজোম এবং মেন্ডেলের উপাদান মিলন কথাটি সুস্পষ্টভাবে উল্লেখ করেন, এবং আলটিমেটলি ওনারা বংশগতির ক্রোমোজোম তত্ত্ব দেয়, এতটুকুই। তার মানে সাটন এবং বোবেরি ওনারা বংশগতির ক্রোমোজোম তত্ত্ব দেয়। এখান থেকে 7 নম্বর আর 9 নম্বর পয়েন্ট একটু পড়তে পারো।
7 নম্বর পয়েন্টে বলছে ক্রোমোজোম গুলো সুনির্দিষ্ট লোকাসে অবস্থান করে। এটা কিন্তু বুভিরির ক্রোমোজোম তত্ত্বের আন্ডারে ছিল। 9 নম্বর পয়েন্টটা হচ্ছে একটি গ্যামেট এক সেট ক্রোমোজোম ও অ্যালিল বহন করে। এতটুকু দেখো, এতটুকু জানলে আমাদের হবে। তারপরে নিচে আসো, মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো শুধু অনুপাত এবং এক্সাম্পল গুলো শিখতে হবে। প্রথমে অসম্পূর্ণ প্রকটতা। প্রথম সূত্র কি? প্রথম সূত্রের অনুপাত কত? 3:1। এতটুকু আমরা জানলাম। দ্বিতীয় সূত্রের সংজ্ঞাটা কি? দ্বিতীয় সূত্রের অনুপাত 9:3:3:1। প্রথম সূত্রের ব্যতিক্রমগুলা কি? দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমগুলা কি? প্রথম সূত্রের ব্যতিক্রমের এক্সাম্পল কি? দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের এক্সাম্পল কি? একদম ঠাটা মুখস্থ এগুলো। অসম্পূর্ণ প্রকটতা, এটা মনে রাখার একটি টেকনিক আছে, আমি বলবো আস্তে আস্তে, আগে পড়াই রাখি। দেখো, অসম্পূর্ণ প্রকটতা প্রকটতার ফলাফল হচ্ছে 1:2:1। দেখো, এটার এক্সাম্পল কি? এখানে আরেকটা কথা আছে। এখানে তোমার একজোড়া যখন বৈশিষ্ট্য, এই সংজ্ঞাটা পড়ে রাখো, যে একজোড়া বিপরীত যখন বৈশিষ্ট্য হবে তখন দুইটা সংকরায়ন করবে, কিন্তু তোমার প্রকট ফিনোটাইপ পূর্ণ প্রকাশে ব্যর্থ হয়। উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি একটা বৈশিষ্ট্য। এই যে অসম্পূর্ণ প্রকটতা বলতে বোঝায় যে প্রকট যে বৈশিষ্ট্যটা ওইটা প্রকাশ পাওয়ার কথা ছিল 3, ওই যে বলছিলাম না যে 3:1 মধ্যে, এটা হচ্ছে 3:3টা হচ্ছে প্রকট প্রথম সূত্রের মধ্যে, আর একটা হচ্ছে প্রচ্ছন্ন। দেখো, এটা হচ্ছে প্রচ্ছন্ন। আচ্ছা, বানান হয় নাই, বাদ দাও, এর প্রচ্ছন্ন। এখন এটার মধ্যে যে প্রকট যে বৈশিষ্ট্য ওইটা সম্পূর্ণভাবে প্রকাশ পাবে না দেখে নামই হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। যার কারণে এই প্রকট এবং প্রচ্ছন্নের একটা মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে, যেটাকে বলা হয় ইন্টারমিডিয়েট জিন। এটা যদি প্রকাশ পায় সেটা হবে অসম্পূর্ণ প্রকটতা। এটার অনুপাত হবে 1:2:1। এখন এটার মধ্যে এক্সাম্পল কি? সন্ধ্যা মালতী এক্সাম্পল হচ্ছে, দেখো লাস্টে জালাপা থাকবে, যেটা লাল বর্ণের একটা উদ্ভিদ এবং সাদা বর্ণের উদ্ভিদের মধ্যে যদি সংকরণ করো, আলটিমেটলি গোলাপি বর্ণের উদ্ভিদ পাবো। মানে এটার মধ্যে আলটিমেটলি লাল বর্ণের একটা, গোলাপি বর্ণের দুইটা, মানে মাঝামাঝি দুইটা, আর একটা পাবো সাদা বর্ণের। আশা করি একটু হলেও বুঝতে পারছো। এতটুকু জানলেই আমাদের অনেক। চলে আসো 2 নম্বর ব্যতিক্রমে সমপ্রকটতা। এটার আরেক নাম যে কোডোমিনেন্স। সমপ্রকটতা ফলাফল হচ্ছে 1:2:1। এখন ভাইয়া দেখো, ওই যে আগের মতোই 1:2:1, বাট এখানে ঝামেলাটা হয় কি? সমসংখ্যক ক্রোমোজোমের মধ্যে একই লোকাসে অবস্থিত বিপরীত ধর্মী দুইটা অ্যালিল হেটারোজাইগাস অবস্থায় যখন প্রকট প্রচ্ছন্ন সম্পর্কিত পরিবর্তে উভয়ই সমানভাবে প্রকাশিত হয়। ওইখানে প্রকটটা সম্পূর্ণভাবে প্রকাশিত হচ্ছিল না, বাট এখানে প্রকট এবং প্রচ্ছন্নটা সমানভাবে প্রকাশিত হয়, যার কারণে নামই হচ্ছে সমপ্রকটতা। সমানভাবে প্রকাশিত হবে। যেমন এখানে এটা দুইটা বিপরীত ধর্মী সমানভাবে প্রকাশিত হয়, আর এটার অনুপাত কি? তাহলে 1:2:1। এটার এক্সাম্পল কি? কালো এবং সাদা বর্ণের আন্দোলুসিয়ান মোরগ মুরগি। এটার মধ্যে দেখা যায় সমপ্রকটতা। এটার মধ্যে কালো পালক এবং সাদা পালকের মধ্যে যখন তোমার সংকরণ হয়, তখন আলটিমেটলি একটা চেক বর্ণের, একটা সাদা কালো চেক বর্ণের ব্ল্যাক হোয়াইটের মুরগি একটা তৈরি হয়। এই চেক কয়টা? তাহলে হবে দুইটা, সাদা বর্ণের ধরে নাও একটা, কালো বর্ণের একটা, ওই যে আগেরটার মতোই প্রায়, কিন্তু এটার একটু জাস্ট ডিফারেন্ট। এটা বিস্তারিত বললাম না, যে এতটুকু মাথায় রাখো তুমি, তাহলে অনুপাতটা পড়বা এখান থেকে ভাইয়া। ওকে, তাহলে অনুপাতটা এখান থেকে আমরা সমপ্রকটতার অনুপাতটা বললাম। তাহলে সমপ্রকটতা ও দুইটার অনুপাত 1:2:1। তারপরে আসো এখানে মারনজিন বা লিথালজিনের অনুপাত কত? 2:1। ওকে, লিথালজিনের মধ্যে আচ্ছা, লিথালজিনের মধ্যে আসো। লিথালজিনের মধ্যে এখানে একটা ওয়ার্ড পাবা, যে লিথালজিনের প্রভাবকে বলা হয় লিথালিটি। আর লিথালজিনের প্রভাবে এখানে সংজ্ঞার মধ্যে একটা কথা পাবা, যে লিথাল মানে তোমার প্রায় মৃত্যু সজ্জা, এরকম কিছু একটা। লিথালের কারণে যে মৃত্যু ঘটবে, লিথালজিন বলা হয়। আর জিনের মিউটেশন বা বংশগতির আকস্মিক বা স্থায়ী পরিবর্তন হবে এবং আলটিমেটলি একটা জীবের মৃত্যু ঘটবে, এরকম একটা কথা। আর এটা হোমোজাইগাস অবস্থাতে পাওয়া যাবে। এই কয়টা জিনিস দাগায় রাখো। তারপর লিথালজিন থেকে আরো ইম্পর্টেন্ট কিছু থাকলে আমি দাগাই দিচ্ছি। তাও এখানে লাস্টের দিকে কয়টা সুন্দর কথা আছে। অধিকাংশ জীবী এক বা একাধিক প্রচ্ছন্ন লিথালজিন আছে, কিন্তু সচরাচর হেটারোজাইগাস অবস্থায় থাকে। ততটা বোঝা যায় না হেটারোজাইগাস অবস্থায় থাকলে, কিন্তু একই লিথালজিন বাহী দুইটা হেটারোজাইগাস জীবের মধ্যে প্রজনন হলে পরবর্তী বংশে ওই লিথালজিন হোমোজাইগাস অবস্থায় আসতে পারে। যার কারণে এই হোমোজাইগাস অবস্থায় যখন লিথালজিন আসে, তখনই তোমার সন্তানের মৃত্যু ঘটতে পারে। এই কয়টা কথা একটু জায়গায় রাখো। তারপর লিথালজিনের বৈশিষ্ট্য কি? এটা একটা মিউটেন্ট জিন, যেটা প্রকট অথবা প্রচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। লিথালজিন হোমোজাইগাস বা হেটারোজাইগাস উভয় অবস্থায় থাকতে পারে। জীবের মৃত্যু বা আঙ্গিক বৈকল্য হতে পারে। জীবের কেবল হোমোজাইগাস অবস্থাতেই মৃত্যু হবে, আর হেটারোজাইগাস অবস্থায় মৃত্যু হতেও পারে। বাট এখানে 3 নম্বর পয়েন্ট একটু মাথায় রেখে, যে প্রচ্ছন্ন যে লিথালজিনটা আছে সেটার কেবল হোমোজাইগাস অবস্থাতেই মৃত্যু ঘটে। এই কয়টা ওয়ার্ড একটু ভালো মতো পড়তে হবে।
তারপর লিথালজিনের প্রভাবে 3:1 এর পরিবর্তে 2:1 হয়, খুব ইম্পর্টেন্ট কথা, এটার অনুপাত হলে 2:1। আর এই লিথালজিন সম্পর্কিত বিজ্ঞানী কোন বিজ্ঞানী সবার প্রথম আলোচনা করছেন? বিজ্ঞানী লুসিয়ান কুনো। বিজ্ঞানী কোনো ইঁদুরের মধ্যে পাইছে এগুলা লিথালজিন। তাহলে লিথালজিনে ফিনোটাইপের অনুপাত আমাদের 3:1 এর পরিবর্তে 2:1 হয়। এই কয়টা ওয়ার্ড যদি আমরা পারি তাহলেই হয়ে গেছে। তারপর এখান থেকে আসবা সেমি লিথালজিন এবং সাব ভাইটাল জিন। যদি তোমার লিথালজিনের প্রভাবে 50% এর বেশি অথবা 50% এর মতো মারা যায় সেটাকে বলবো সেমি লিথালজিন। সেমি মানে কি 50, তারপর যদি 50% কম হয় সেটাকে বলবো আমরা সাব ভাইটাল জিন। এতটুকু মাথায় রাখবা। মানুষের হিমোফিলিয়া রোগ যেটা ওইটাকে বলবো সেমি লিথালজিন, এবং ড্রসোফিলা মাছের যে লুপ্তপ্রায় ডানা ওইটাকে বলবো সাব ভাইটাল জিন। এই কয়টা ওয়ার্ড ভালো মতো দেখতে হবে। দেখো আচ্ছা চলো সামনে যাই। সামনে চলো লিথালজিনের কারণে কিছু বংশগত রোগ। রোগের মধ্যে প্রথমে থ্যালাসেমিয়া। এখানে রোগগুলা ভাইয়া ভালো মতো দেখতে হবে বা পড়তে হবে। প্রথমে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া হচ্ছে এটা প্রচ্ছন্ন লিথালজিনের প্রভাবে হয়। প্রচ্ছন্ন লিথালজিনের প্রভাবে হয়ে থাকে। এখান থেকে তুমি জাস্ট বেশি ইম্পর্টেন্ট কিছু না, থ্যালাসেমিয়া যে একটা লিথালজিনের রোগ এতটুকু জানতে হবে। দ্বিতীয়ত এটা ভূমধ্য সাগরীয় রোগ বলা হয়, কারণ ওই এরিয়াতে এই থ্যালাসেমিয়া রোগটা বেশি হয়। তারপরে সিকলস এন্ড অ্যানিমিয়া, এটাও যে লিথালজিনের প্রভাবে হয় এতটুকু জানলেই হবে। এখানে হয়তো কি আসলে অস্বাভাবিক হিমোগ্লোবিন তৈরি হবে। তারপর আরবিসি সিকল বা কাস্তে আকৃতির হবে। দেন নিচে আঁকাবা, নিচে এখানে সিকলস এন্ড অ্যানিমিয়াতে তীব্র অ্যানিমিয়া দেখা যায়। তো সিস্টিক ফাইব্রোসিস আসো। সিস্টিক ফাইব্রোসিসে এই যে শুধু এই লাইনটুকু দেখাবা যে এখানে তোমার যে যে অত্যন্ত ঘন আঠালো মিউকাস নিঃসরণ করে, যা জমে গিয়ে নালীপথে বন্ধ হয়ে যায় এবং অন্ত্রের নানাবিধ সমস্যা তৈরি হয়, যেমন কাশি, শ্বাসকষ্ট, কফ। মানে এখানে মিউকাস গ্রন্থিতে কোনো একটা ঝামেলা হবে, এতটুকু জানতে হবে সিস্টিক ফাইব্রোসিস। তারপর রেটিনা ও ব্লাস্টোমাতে আসো। রেটিনা, দেখো রেটিনা ওয়ার্ডটা পাইছো না, যার কারণে এই রেটিনোব্লাস্টোমা মধ্যে এটা একটা সেমিলিথালজিন, এটাকে দাগাবা। তারপর রেটিনোব্লাস্টোমা মেনলি শিশুতে দেখা যায়, আর ভিকটিমের চোখে, যে রেটিনা কোথায় থাকে? চোখে না, চোখে ম্যালিগনেন্ট টিউমার হয়, এতটুকু পড়বা। বেশিরভাগ ক্ষেত্রেই শৈশবে শিশু মারা যাবে। তারপর ব্রাকিও ফ্যালাঞ্জি। ফ্যালাঞ্জ মানে হচ্ছে আঙ্গুল, আঙ্গুলের যে হাতগুলা, ওই ব্রাকিও ফ্যালাঞ্জিতে কি হয়, তোমার আঙ্গুলগুলা বেশ খাটো হয়ে যায় এবং আঙ্গুলের মাঝে মানে হাড়ের সাথে জুড়ে যায়। আর আলটিমেটলি যে আঙ্গুলের 3টা গাঁটের পরিবর্তে 2টা গাঁট তৈরি হয়। ওকে, এতটুকু একটু মাথায় রেখে। কনজিনিটাল ইকথিওসিস, এখানে তোমার যে ত্বকটা থাকে, ত্বকটা পুরো মাছের আইসের মতো হয়ে যায়। এই কয়টা ওয়ার্ড দেখাবো। কনজিনিটাল ইকথিওসিস কি, ব্রাকিওফ্যালাঞ্জি কি, তাহলে এগুলা পারবা নাকি? বা কনজিনিটাল ইকথিওসিস, ব্রাকিওফ্যালাঞ্জি, রেটিনোব্লাস্টোমা, সিস্টিক ফাইব্রোসিস, সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়াও কিন্তু আছে এখানে, নোট করো, থ্যালাসেমিয়াও আছে এখানে, তারপর সিকল সেল অ্যানিমিয়াও আছে এখানে। তো খুব ইম্পর্টেন্টলি এই কয়টা কথা মাথায় রাখবা, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা, কনজিনিটাল ইকথিওসিস, এই কয়টা ওয়ার্ড ভালো মতো দেখে রাখলেই হবে। তারপরে সে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমে। দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো প্রথমে 3টা ব্যতিক্রম আছে। একটা হচ্ছে পরিপূরক জিন 9:7। পরিপূরক জিনের সংজ্ঞাটা একটু দেখে রাখবা। এখানে স্বপ্রকটতা, এটার আরেক নাম। পরিপূরক জিনের এক্সাম্পল হচ্ছে মিষ্টি মটর। তারপর এপিস্টেসিস আছে 2টা, একটা হচ্ছে প্রোকোট এপিস্টেসিস, একটা হচ্ছে 13:3। সংখ্যাটা একটু দেখে রাখবা, 13:3। আর এটার এক্সাম্পল কি, সাদা লেঘন এবং ওয়াইনবার্গ মোরগ মুরগি, এরকম একটা লাইন আছে দেখো। আর এটা বিজ্ঞানী ব্যাটসন এবং পাটেন এটা আবিষ্কার করছেন, সাদা লেঘন এবং ওয়াইনবার্গ যে মোরগ মুরগির ক্ষেত্রে 13:3। তারপর আবার দ্বৈতপোষণ অ্যাপিস্টেসিস, 2টা, একটা হচ্ছে প্রোকোট অ্যাপিস্টেসিস, দ্বৈতপোষণ অ্যাপিস্টেসিস, যেটা হচ্ছে অনুপাত 9:7। এটার সংজ্ঞাটা দেখে রাখবা। আর এটার এক্সাম্পল জন্মগত মুখ বধিরতা। তুমি জাস্ট এটার এক্সাম্পলটা কি আর এটার অনুপাতটা কি এতটুকু জানবা। আমি তাহলে এতক্ষণ ধরে যতটুকু পড়াইলাম অতটুকু একটা সামারি দেখাচ্ছি তোমাকে। দেখো আমরা বললাম যে তাহলে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম।
ব্যতিক্রম আছে দুইটা, এটা হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম, একটা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। প্রথম সূত্রের ব্যতিক্রমের মধ্যে আবার আছে দুইটা, যেটা হচ্ছে পরিপূরক, সরি, প্রথম সূত্রের ব্যতিক্রমের মধ্যেও আছে তিনটা, আর দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের মধ্যেও আছে তিনটা। মনে রাখবা কিভাবে, এটা মনে রাখার টেকনিক হচ্ছে অসমতা মানি না। অর্থ হচ্ছে অসমপ্রকরতা, সতে সম্পর্কতা, মানিতে মারণজিন। অসমপ্রকরতা, সমপ্রকরতা, তারপরে মারণজিন। তারপর এখানে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম আছে আবার আরো তিনটা নাকি, একটা হচ্ছে পরিপূরক জিন, আর একটা হচ্ছে এপিস্টেসিস। এপিস্টেসিস আছে আবার দুইটা, একটা হচ্ছে প্রোকোট এপিস্টেসিস, এটা দ্বৈত পছন এপিস্টেসিস। এতটুকু আগে মাথায় রাখতে হবে। তুমি যদি এই কয়টা মাথায় রাখো তারপরে টুকু তোমার জন্য ইজি। তাহলে অসমতা মানি না দিয়ে এটা মাথায় রাখতে পারবো না। আর এটা মাথায় রাখার একটা কাহিনী ছিল, এটা উন্মেষের একটা ফিক্স ছিল। এটা হচ্ছে পরীর দ্বিতীয় বিয়ে, পরিমণির দ্বিতীয় বিয়ে, এরকম ধরে নাও পরীর দ্বিতীয় বিয়ে। পরীর দ্বিতীয় বিয়ে পরীতে হচ্ছে পরিপূরক জিন, আর দ্বিতীয়তে হচ্ছে দুইটা অ্যাপিস্টেসিস, একটা প্রোকট অ্যাপিস্টেসিস, দ্বিতীয় পছন অ্যাপিস্টেসিস। এতটুকু পর্যন্ত পারবা। তারপর একটা ট্রিক্স লাগবে এখানে। আচ্ছা, ট্রিক্স লেখার আগে আগে অনুপাতগুলো লিখি। এটা অনুপাত তো জানে 1:2:1, এটাও 1:2:1। এই মানন জিনে কত 2:1, পরিপূরক জিনে কত 9:7, এটার অনুপাত 13:3, আর এই দ্বৈত পছন অ্যাপিস্টেসিসের 9:7। তাহলে এটাও আশা করি পারবা। দেখো এটা মনে রাখবে কিভাবে, প্রথমে কম, তারপরে বেশি, তারপর আবার কম। আর এই প্রথম দুটো তো একই, 1:2:1, 1:2:1 আর 2:1। কিন্তু এক্সাম্পল গুলো হচ্ছে আমাদের এখানে ঝামেলা, এক্সাম্পল গুলো মনে থাকে না। এক্সাম্পল গুলো মনে রাখা, দেখো একটা ট্রিক্স আছে, যেটা হচ্ছে সন্ধ্যায় আন্দোলিসিয়ান ইঁদুর মিষ্টি মটর খায়। এটা হচ্ছে ট্রিক্স। দেখো কেমনে, প্রথমে আসো এই পার্টে, সন্ধ্যায়, সন্ধ্যায় তো সন্ধ্যা মালতী, দেখা যাচ্ছে না। আন্দোলেসিয়ানতে আন্দোলেসিয়ান মোরগ মুরগি, ইঁদুরিতে হতেছে ইঁদুরি, মিষ্টি মটরে মিষ্টি মটরি। দেখো এটা কেমনে কি এখন কাহিনী। সন্ধ্যা মালতী আমাদের প্রথম সূত্রে ব্যতিক্রম, অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতার আন্ডারে পড়বে সন্ধ্যা মালতী। আন্দোলেসিয়ান মোরগ মুরগি এটা হচ্ছে সমপ্রকটতাতে। ইঁদুর হচ্ছে মারণ জিনে, মিষ্টি মটর হচ্ছে পরিপূরক জিনে। তারপরে দেখো এখানে বাকি আরো দুইটা থাকে, একটা হচ্ছে দ্বৈত পছন অ্যাপিস্টেসিস, যেটা আমাদের মুখস্থ রাখতে হবে কারণ এটা অনেক জায়গায় আসছে, জন্মগত মুখ বধিরতা। আর প্রোকোট অ্যাপিস্টেসিস যেটা, এটা তো তাহলে পারবেই। বাকি যেটা থাকে, বাকি কোনটা থাকে, বাকি থাকে হচ্ছে সাদা লেগ হর্ন মোরগ মুরগি যেটা। তাহলে পারা যাবে এটা, সন্ধ্যায় আন্দোলেসিয়ান ইঁদুর মিষ্টি মটর খায়। আর এখানে মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম, দ্বিতীয় সূত্রে ব্যতিক্রম, আর এই কয়টা জিনিস যদি তুমি পারো মোটামুটি এনফ। তাহলে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আজকের ক্লাসে যতটুকু পড়লাম এতটুকু তুমি একটু পড়ার চেষ্টা করো। পরবর্তী পরবর্তী ক্লাসগুলোতে আমরা বাকিটুকু দেখার চেষ্টা করব, মানে এই চ্যাপ্টার 11-এর যে তত বিবর্তনে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তোমার যতটুকু লাগে। আমি আজকের ক্লাসে যতটুকু বললাম এখান থেকে ধরে নাও 1-2টা এমসিকিউ তোমার আইসা পড়বে, এতটুকু তোমার পারতে হবে। আর অন্যান্য রাইটারের বইয়ের এমসিকিউ পড়বো আস্তে আস্তে, মেইন বইটা শেষ করতে থাকি, অন্যান্য রাইটারে যাব।
এভাবে ক্রমান্বয়ে আগাইতে থাকলে তোমার আশা করা যায় যে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর তোমার যদি ঢাকার মধ্যে পার্সোনাল টিচার দরকার হয়, প্রাইভেট টিউটর, তাহলে ভাই আমার নাম্বার দেওয়া আছে, এই যে নিচে এই নাম্বার দেওয়া আছে অথবা ডেসক্রিপশন অথবা কমেন্টে দেওয়া থাকবে, আমাকে সরাসরি কল দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপও করতে পারো অথবা গার্জেনকে ফোন দিতে বলো। তোমার যে ঢাকার মধ্যে যে লোকেশনে আমরা বেস্ট মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য টিচার দিতে পারবো, যারা গভর্নমেন্ট মেডিকেলে পড়তেছে, সরকারি মেডিকেলে পড়তেছে, সলিমুল্লাহ মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেলে আছে, মুগদা মেডিকেলে অথবা ঢাকা মেডিকেলে যারা আছে, তাদের যারা আমার ফ্রেন্ডরা আর কি বা জুনিয়ররা আছে যারা কন্টিনিউয়াসলি পড়ায় মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, তাদেরকে আমি বলি তারা তোমার সাথে কন্ট্যাক্ট করে নিবে, তাহলে আরো ভালো হয়। এটা পার্সোনাল টিচার থাকলে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়া অনেক সুবিধা হয়। ওকে, আর কোনো সমস্যা হলে আমাদের পেজে নক দিতে পারো। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।